আমাদের আজকের সেমিনারে আগে আমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আব্দুল ওয়াহিদ মোহাম্মদ ফারুক ভুঁইয়া। আমি চিটাং ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে মাস্টার্স এবং অনার্স দুটোই। আর আমার 12 বছর প্লাস, মানে এটা আসলে 15 বছরের উপরে আর কি। 12 বছর প্লাস আমি সিনিয়র মার্চেন্ডাইজে ছিলাম, হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম ইস্টার্ন গ্রুপে। আর আমি বিভিন্ন গ্রুপে কাজ করেছি, যেমন আপনার সানম্যান গ্রুপ, ইস্টার্ন গ্রুপ, ক্রাউন গ্রুপ, হ্যাঁ, তারপর রেনাল গ্রুপ, এগুলো চিটাঙে সবই নাম করা কোম্পানি আপনার। তারপরে আর কি, আর পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই। তারপরে আসেন এই সেমিনারের আসলে অবজেক্টিভটা কি, মানে কি উদ্দেশ্যে আমরা সেমিনারটা করতেছি। হ্যাঁ, এই সেমিনার আসলে মার্চেন্ডাইজিংটা বর্তমানে হাই ডিমান্ডেবল জবগুলোর ভিতরে অনেকগুলো জব আছে, তার ভিতরে মার্চেন্ডাইজিংটা হাই ডিমান্ডেবল একটা জব। এই সম্পর্কে আজকে একটা ধারণা পাবেন। তারপরে অ্যাপারেল মার্চেন্ডাইজিং কি, আসলে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নাই, জানেন অথবা এটার প্রসিডিউরটা কি জানেন না, তাই আজকে এখানে একটু আলাপ করব, ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করব। কোর্সের স্ট্রাকচারটা কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। লাস্টে আপনাদের যদি কোনো কোশ্চেন এবং আনসার থাকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আসেন, এই যে আমাদের রফতানি খাতে কিন্তু আপনার 70%-এর উপরে কিন্তু গার্মেন্টস খাত থেকে আসছে আর কি। হ্যাঁ, সো এই যে আসছে এটাতে বিশাল একটা অবদান রাখছে আপনার কারা, মার্চেন্ডাইজার। হ্যাঁ, মার্চেন্ডাইজার ছাড়া মানে আপনি তো আসলে এই জিনিসটা চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, আর এইখানে তো মিলিয়ন মিলিয়ন এমপ্লয়ি এই সেক্টরে আছে। কোর্স স্ট্রাকচার নিয়ে এখন কিছু বলবো না, আগে মার্চেন্ডাইজিংটা কি একটু সংক্ষেপে বুঝে ফেলি। খুবই সংক্ষেপে বলছি, আসলে এটা সংক্ষেপের কিছু নাই। আমি যদি 60 ঘন্টাও বলি, বিলিভ মি, যদি 60 ঘন্টাও বলি এটা শেষ করা যাবে না। আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি যে আসলে মার্চেন্ডাইজিং এর ধারণা নাই। আসলে সত্যি কথা বলতে আমি যখন মার্চেন্ডাইজিং কি এটা জেনেছিলাম, আমারও পরিষ্কার কোনো ধারণা ছিল না। তো আমি অন্ধের মতো দৌড়াইছিলাম যে কিভাবে মার্চেন্ডাইজিং এ জয়েন করা যায়। হ্যাঁ, তো আমি চাই না যে আপনারা যেখানেই শিখেন বা করেন, মার্চেন্ডাইজিংটা কি আগে আসলে জানেন। মার্চেন্ডাইজিংটা কিছুই না, মনে করেন যে আমেরিকা থেকে একজন বায়ার আপনাকে, আপনার কাছ থেকে বা আপনার ফ্যাক্টরি, মনে করেন আপনার ফ্যাক্টরি থেকে 20,000 পিস ডেনিম প্যান্ট নেবে, ঠিক আছে। এই যে ডেনিম প্যান্টটা নিবে, একটা ডেনিম প্যান্টের মূল্য মনে করেন $5, তাহলে 20,000 পিসের ডেনিম প্যান্টের দাম কত? $1,00,000, ঠিক না? এই যে $1,00,000 মানে সে, আপনি 20,000 পিস ডেনিম প্যান্ট আমেরিকাতে শিপমেন্ট করবেন, সে আপনাকে $1,00,000 পাঠাবে। এই যে পুরো প্রক্রিয়াটা শুনতে যতটা ইজি লাগতেছে, অতটা ইজি না ব্যাপারটা। অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক মানে আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে যে মোস্ট চ্যালেঞ্জিং একটা জব। আর এই জবটা যে করতে পারবে সে যে কোনো জবের জন্য ফিট, অ্যাকসেপ্ট এটাকে কি বলে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি, যেগুলো মানে স্কিল রিলেটেড, মানে ওগুলো বাদে আর কি। যে কোনো অফিসিয়াল বলেন, যাই বলেন, আমার মতে এটা পারা উচিত। আচ্ছা, এই যে বাংলাদেশ থেকে আপনি 20,000 পিস ডেনিম প্যান্ট আপনি আমেরিকাতে রপ্তানি করবেন, এটা কিন্তু অনেকগুলো প্রসেসের মাধ্যমে হয়। আর এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে মার্চেন্ডাইজিং। আর যে এই প্রসেসের সাথে জড়িত তাকে বলা হচ্ছে মার্চেন্ডাইজার, ঠিক আছে। এখন একটা মার্চেন্ডাইজারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব সংক্ষেপে বলছি, একদম সংক্ষেপে বলছি, এখানে আমি কোনো জটিল কোনো কোনো কিছু ইউজ করছি না, আমি আমার মতো করে বলছি। একটা অর্ডারের শুরু কিভাবে হয়, মনে করেন একজন বায়ার আপনাকে একটা টেকনিক্যাল ফাইল পাঠাইলো, হ্যাঁ, বা ওটাকে আমরা কোয়ারি বলি আর কি। কোয়ারি বাই মেইলের মাধ্যমে আপনাকে একটা কোয়ারি পাঠাবে। কোয়ারি কি? কোয়ারি আসলে কিছুই না, কোয়ারি হচ্ছে যে আপনার একটা টেকনিক্যাল ফাইল আর কিছু ইনফরমেশনের কম্বিনেশন, ঠিক আছে। এখন ওইখানে কি টেকনিক্যাল ফাইলে কি থাকে, এই যে আপনাকে মনে করেন আপনাকে একটা ডেনিম প্যান্টের অর্ডার দিবে, তাহলে ডেনিম প্যান্টে কি কি অ্যাক্সেসরিজ থাকবে, কি কি ফ্যাব্রিক থাকবে, হ্যাঁ, তারপর ওই প্যান্টের মেজারমেন্ট কি হবে, সব ধরনের ইনফরমেশন কোথায় থাকবে? টেকনিক্যাল ফাইলে। আবার টেকনিক্যাল ফাইল ছাড়াও আপনার মেইল বডিতে, মানে যে বায়ার যে মেইলটা আপনাকে করবে সেই মেইলেও কিছু ইনফরমেশন থাকবে, ঠিক আছে। তাহলে
এই যে কোয়ারিটা বায়ার আপনাকে পাঠাইলো, আপনাকে মানে মনে করেন আপনি একটা গার্মেন্টসে আনছেন, মনে করেন আপনার গ্রুপের নাম বা গার্মেন্টসের নাম হচ্ছে রেনাল গ্রুপ, হ্যাঁ? তো রেনাল গ্রুপের আপনি একজন মার্চেন্ডাইজার, আপনার কাছে বায়ার এই ইনফরমেশন গুলো পাঠালো। এবার আপনার কাজ হবে এই টেকনিক্যাল ফাইলটা ভালো করে পড়বেন, পড়ে আপনি একটা মানে প্রাইস বায়ারকে পাঠাবেন, মানে কস্টিং করবেন, কস্টিং করে প্রাইসটা বায়ারের কাছে পাঠাবেন। তো বায়ারের কাছে আপনি ধরেন $5.50 পাঠালেন, কিন্তু তখন অনেকগুলো কিছু টেকনিক আছে বায়ারের সাথে প্রাইস নেগোসিয়েশন করার, তখন ওর সাথে আপনার প্রাইস নেগোসিয়েশন করতে হবে। ধরেন বায়ার আপনি $5.50 বললে বায়ার বলবে আপনাকে হয়তো $5, এভাবে আপনি আবার একটু কমাবেন, সে একটু বাড়াবে, এভাবে করতে করতে মনে করেন $5 আসবে আর কি আপনার প্রাইসটা, মানে প্রাইস কনফার্ম হলো। প্রাইস যখন আপনার কনফার্ম হবে বায়ার তখন আপনাকে একটা অফিসিয়াল পারচেস অর্ডার বা পিও শিট পাঠাবে। এটা পাঠানো মানে হচ্ছে যে এর আগে অবশ্য আপনাকে বাই মেইল সে কনফার্ম করবে, ইউর অর্ডার ইজ কনফার্মড, এরকম একটা কিছু সে বলবে। বলার পরে কয়েকদিনের ভিতরে সে আপনাকে অফিসিয়াল একটা পারচেস অর্ডার বা পিও শিট পাঠাবে। এই পিও শিটটা পাঠানো মানে কি ইনিশিয়ালি আপনি কনফার্ম, ঠিক আছে? তারপরে এখন এখন আপনি চিন্তা করেন এই ডেনিম প্যান্টটা যে আপনি তৈরি করে দিবেন, আপনাকে নিশ্চয়ই ফ্যাব্রিক বা আমরা এটাকে কি বলি, বাংলায় কি বলি, কাপড় না, ঠিক আছে? এই ফ্যাব্রিকটা ম্যানেজ করতে হবে। এই ডেনিম প্যান্ট তৈরি করার জন্য জিপার আছে, বাটন আছে, তারপর লেবেল আছে, হ্যাংটেগ আছে, কেয়ার লেবেল আছে, অনেক কিছু আছে। এই সব কিছু তো আপনাকে ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজটা করবেন কিভাবে? সে তো আপনাকে একটা মাত্র পারচেস অর্ডার পাঠিয়েছে, সে তো আপনাকে কোনো টাকা পয়সা দেয় নাই। আসলে বায়ার আপনাকে কোনো রকমের নগদ টাকা পয়সা দিবে না। মনে করেন বায়ার আপনাকে জানুয়ারিতে একটা অর্ডার কনফার্ম করেছে, মনে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের শিপমেন্ট। এই 4 মাস আপনাকে সে কোনো টাকা দিবে না। আপনি যখন এপ্রিল মাসে গিয়ে শিপমেন্ট করবেন তারপরে গিয়ে সে আপনাকে টাকা পাঠাবে। তাহলে এই 4টা মাস আপনি টাকা কোত্থেকে কালেকশন করবেন? আপনার তো আগে ফ্যাব্রিক কিনতে হবে, ঠিক না? তারপরে আপনাকে কি কিনতে হবে? অ্যাক্সেসরিজ কিনতে হবে, শ্রমিকের বেতন দিতে হবে। তাহলে এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করবেন? আসলে বায়ার যখন পিও শিট পাঠাবে তখন আপনার বায়ারকে বলতে হবে যে তুমি আমাকে মাস্টার এলসি পাঠাও। এলসি মানে কি? এলসিটা হচ্ছে একটা গ্যারান্টি, হ্যাঁ? গ্যারান্টি ছাড়া কিছুই না। মানে বায়ারের ব্যাংক আর আপনার কোম্পানির নাম মনে করেন রেনাল গ্রুপ, রেনাল গ্রুপের একটা বাংলাদেশের ব্যাংক থাকবে, বায়ার আমেরিকাতে তার একটা ব্যাংক থাকবে। দুই ব্যাংকের ভিতরেই একটা আপনার চুক্তি থাকবে যে আপনি যদি সব নিয়ম কানুন মেনটেন করে যদি এই 20,000 পিস শিপমেন্ট করেন তবেই সে আপনাকে $1,00,000 দিবে। মানে এইটা একটা চুক্তিপত্র মনে করেন। সে আমেরিকা থেকে তখন সে আপনাকে যখন পিও শিট পাঠাবে তার কয়েকদিনের ভিতরে সে একটা চুক্তিপত্র তার ব্যাংক থেকে আপনার ব্যাংকে পাঠাবে। আপনি এই চুক্তিপত্রটা কি কালেকশন করে নেবেন আর কি, হ্যাঁ? এইটাই হইতেছে যে মাস্টার এলসি, মানে এটা হচ্ছে যে একটা গ্যারেন্টি, আপনার গ্যারেন্টি লেটার আর কি, হ্যাঁ? বা এটাকে আমরা লেটার অফ ক্রেডিট বলি আর কি। এইবার আপনার কাজ হবে যে এই মাস্টার এলসির এগেইনস্টে ব্যাক টু ব্যাক এলসি খুলে দিতে হবে। কাকে খুলে দিতে হবে? যারা মনে করেন যার কাছ থেকে ফ্যাব্রিক নেবেন, মনে করেন আপনি চায়না থেকে ফ্যাব্রিক নেবেন, চায়নার তদ্রুপ ওই ফ্যাব্রিক মিলের চায়নাতে একটা ব্যাংক থাকবে, আপনার ব্যাংক তো আছেই বাংলাদেশে। তাহলে আপনার ব্যাংক থেকে এই মাস্টার এলসির এগেনস্টে চায়নার ব্যাংকে একটা ব্যাক টু ব্যাক এলসি খুলে দিতে হবে। এবার মনে করেন যে আপনি অ্যাক্সেসরিজ বাংলাদেশের কোনো সাপ্লায়ার থেকে নিলেন, তাহলে আপনার ব্যাংক মনে করেন যে ইস্টার্ন ব্যাংক, আর সাপ্লায়ারের ব্যাংক মনে করেন ব্র্যাক ব্যাংক। তাহলে আপনার ইস্টার্ন ব্যাংক থেকে এই আপনার মাস্টার এলসির এগেনস্টে একটা ব্যাক টু ব্যাক এলসি তাকে খুলে দিতে হবে, হ্যাঁ? এইখানে দেখেন কেউ কাউকে কিন্তু নগদ টাকা দিচ্ছে না। আপনার ব্যাংক চায়নার ব্যাংকে একটা এসুরেন্স দিচ্ছে যে আমি শিপমেন্ট করার পরে এই যে আমি এই মাস্টার এলসিটা মানে কি? এই মাস্টার এলসির মানে হচ্ছে যে আমি আমেরিকাতে শিপমেন্ট করলে টাকা পাবো, আমি যেই টাকাটা পাবো সেই টাকাটা তোমাকে দেবো। তদ্রুপ বাংলাদেশের ব্র্যাক ব্যাংকেও আমরা এই এসুরেন্স ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা মানে ট্রানজ্যাকশনের ব্যাপারটা বুঝে গেছেন। মানে সংক্ষেপে আমি মানে এতটুকুই বুঝাতে চাচ্ছি, এটা নিয়ে এখন জটিল কিছু করবো না। এই যে যখন আপনি মাস্টার এলসিটা পেয়ে গেলেন বা পিও শিটটা পেয়ে গেলেন, তারপরে কিন্তু আপনার 3টা কাজ একসাথে করতে হবে, হ্যাঁ? একসাথে 3টা কাজ মানে কি? স্যাম্পল ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে ফ্যাব্রিক ডেভেলপমেন্ট করতে হবে, অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট করতে হবে।
এই তিনটা প্রসেস যদি আপনি পারেন তাহলে আপনি মার্চেন্ডাইজার, গুড মার্চেন্ডাইজার। হ্যাঁ, অবশ্য কস্টিংটাও জানতে হবে। কস্টিংটা হচ্ছে যে একেবারে মানে এটাকে কি বলা হয়, কস্টিংটা একদম সিনিয়র লেভেলে যারা আছে মার্চেন্ডাইজার তারাই করে কস্টিংটা, আর জুনিয়রদের দিয়ে সাধারণত করানো হয় না আর কি। খুব ছোট কোম্পানিগুলোতে আবার করায়, বাট মূলত জুনিয়ররা করলেও বড়রা এখানে মানে এখানে পরে এটাকে কি বলে, এটারে কি বলা হয় যে আবার ফেয়ার ভাবে তাকে দেখে আর কি। আর সিনিয়র মার্চেন্ডাইজার যখন এই কস্টিংটা কমপ্লিট করবে সে তখন এটা নিয়ে বসবে কার সাথে, মার্চেন্ডাইজিং ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর, তাদের সাথে বসে তখন সে কনফার্ম করবে আর কি, বাইরের সাথে কথাবার্তা বলবে। তাহলে আমরা পিওশিট পেয়ে গেলাম, মাস্টার এলসি পেয়ে গেলাম। এইবার আমরা কোথায় চলে যাব, এবার আমরা স্যাম্পলিং এ চলে যাব। এখন গার্মেন্টসে অনেক ধরনের স্যাম্পল আছে, যেমন এসএমএস স্যাম্পল বা সেলসম্যান, এটিকে সেলসম্যান স্যাম্পলও বলে, কেউ এসএমএস স্যাম্পল বলে, ফিট স্যাম্পল আছে, সাইট সেট স্যাম্পল আছে, পিপি স্যাম্পল আছে, ডেস্ক স্যাম্পল আছে, টিওপি স্যাম্পল আছে, শিপমেন্ট স্যাম্পল আছে, তারপর প্রোটো স্যাম্পল আছে। হ্যাঁ, মানে মোটামুটি বেশ স্যাম্পল, অনেক স্যাম্পলই আছে। বাট যেটা খুব কমন তিনটা স্যাম্পল আছে, এটা সব বায়ারেরই থাকে। এই যে আমি এতগুলো স্যাম্পলের কথা বললাম, সব বায়ারের কিন্তু এতগুলো রিকোয়ারমেন্ট থাকে না। হ্যাঁ, কিন্তু মাস্ট যেই রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ফিট স্যাম্পল। এটা সব বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। আমি আজ পর্যন্ত দেখি নাই যে ফিট স্যাম্পল ছাড়া কোনো বায়ার স্যাম্পল অর্ডার মানে অর্ডার দিয়েছে। তারপরে সাইজ সেট স্যাম্পল, এটাও ইম্পর্টেন্ট, এটাও ম্যাক্সিমাম বায়ার চায়। ফিট স্যাম্পল চায়, সাইড সেট স্যাম্পল চায়, তারপর পিপি স্যাম্পল চায়। হ্যাঁ, এই তিনটা স্যাম্পল হচ্ছে টপ মার্জেন্ট। এগুলো মোটামুটি না, এগুলো দিতেই হয়। এই তাহলে আমি ফিট স্যাম্পলটা কি একটু সংক্ষেপে বলি। ফিট স্যাম্পলটা কিছু না, বায়ার প্রথমে চায় যে আসলে যে আপনাকে যে ডেনিম প্যান্টের অর্ডারটা দিল, আপনি কি আসলে কি এই অর্ডারটা করতে সক্ষম কিনা। তাই সে আপনাকে মেজারমেন্ট চার্ট দিয়ে দিবে, আপনি সেই অনুযায়ী এই স্যাম্পলটা তৈরি করবেন এবং বায়ারের কাছে পাঠিয়ে দিবেন আমেরিকাতে। হ্যাঁ, তারপর আমেরিকাতে কি করবে, বায়ার তার ডামিতে এই স্যাম্পলটা পড়াবে। যদি দেখে যে এই স্যাম্পলটা ওকে ফিট হয়েছে, তাহলে সে পরবর্তীতে বলবে যে তুমি সাইড সেট স্যাম্পলটা আমাকে তৈরি করে দেখাও। ফিট স্যাম্পলে কিন্তু আপনার সাইজ বেশি থাকে না। হয়তো বায়ার বলবে যে তুমি আমাকে, মনে করেন আপনার সাইজ আছে SML XL, হ্যাঁ, তো বায়ার হয়তো বললো যে খালি এম সাইজ তুমি তৈরি করো, ঠিক আছে। আমি কিন্তু গার্মেন্টসে অনেক ধরনের সাইজ আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি SML XL বলছি, কিন্তু লট অফ সাইজ আছে এখানে। তারপরে আসেন আপনার সাইজ সেট স্যাম্পল। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বায়ার ফিট স্যাম্পলের পরেই ফিট স্যাম্পল পিপি স্যাম্পল চায়, তারপর প্রোডাকশন আরম্ভ হওয়ার আগে সাইজ সেট স্যাম্পল তৈরি করতে বলে আর কি। সাইজ সেট স্যাম্পল মানে কি, মনে করেন আপনার SML XL কয়টা, 4টা সাইজ আছে, বায়ার আপনার কাছ থেকে 4টা সাইজই সে দেখতে চাচ্ছে যে আপনি 4টা সাইজ আপনি ঠিক মতো করতে পারছেন কিনা। বায়ার যদি অ্যাপ্রুভ দেয় তখন আপনি মানে মেইন প্রোডাকশনটা আরম্ভ করতে পারবেন। তাহলে পিপি স্যাম্পল মানে কি, আপনার যখন ফিট স্যাম্পলটা অ্যাপ্রুভ হবে তখন আপনার বায়ার, অনেক বায়ার ফিটের পরেই পিপি স্যাম্পলটা চেয়ে বসে আর কি। হ্যাঁ, পিপি মানে প্রি প্রোডাকশন স্যাম্পল, মানে প্রোডাকশন বাল্ক প্রোডাকশন, মানে আপনি যখন একেবারে বাল্ক কি বলা যায় বাংলায়, মানে আপনি পূর্ণ উদ্যমে যখন সুইং করা, সেলাই করা আরম্ভ করবেন সেটাকে বাল্ক প্রোডাকশন বলে আর কি। বাল্ক প্রোডাকশনের আগে বায়ারকে একটা প্রি প্রোডাকশন স্যাম্পল দেখাতে হয়। সেই স্যাম্পলে অরিজিনাল ফ্যাব্রিক থাকতে হবে, অরিজিনাল অ্যাক্সেসরিজ থাকতে হবে, অরিজিনাল এই অ্যাক্সেসরিজ এগুলোই থাকতে হবে আর কি। হ্যাঁ, যখন বায়ার আপনার এই পিপি স্যাম্পলটাকে অ্যাপ্রুভ করবে তখন আপনার অনেক বায়ার কি করবে, তখন বলবে যে সাইড সেট স্যাম্পল তৈরি করো আর কি। এটা আগে পিছিয়ে হইতে পারে, পিপি আর সাইড সেট স্যাম্পল কোনটা আগে কোনটা পরে, এটা ডিপেন্ড অন বায়ার, ঠিক আছে। তারপরে আপনার অনেক বায়ার আবার টেস্ট স্যাম্পল চায়। টেস্ট স্যাম্পল হচ্ছে যে আপনার বায়াররা আপনার অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার স্যাম্পলের উপর টেস্ট চায়। কেমন টেস্ট চায়, আপনি কি আসলে লো কোয়ালিটির কোনো অ্যাক্সেসরিজ দিচ্ছেন কিনা আপনার গার্মেন্টসে, আপনার ফ্যাব্রিকটা কি কোনো লো কোয়ালিটির কিনা। হ্যাঁ, হয়তো আপনি প্রথম অবস্থায় ফ্যাব্রিককে বায়ারকে যখন
অ্যাক্সেসরিজ বলেন, ট্রিমস বলেন, ফ্যাব্রিক বলেন, সব যখন সাবমিট করে বায়ারের অ্যাপ্রুভাল নিচ্ছিলেন তখন হয়তো ভালো জিনিস দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু বাল্ক প্রোডাকশনে দেখা গেছে যে আপনি খারাপ কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে করছেন, তারপরে খারাপ কোয়ালিটির অ্যাক্সেসরিজ দিয়ে করছেন। এরকম কি হয় না? আসলেই হয়, এরকম হয়। তাই বায়ার কি করে, আপনাকে তখন বলবে যে তুমি বাল্ক প্রোডাকশন থেকে আমাকে টেস্টের জন্য টেস্টে পাঠাও। তাহলে টেস্টে বায়ার যদি দেখে যে হ্যাঁ এটা টেস্টে অ্যাপ্রুভ হয়েছে, তখন বায়ার নিশ্চিত হয় যে আপনি সব ঠিকঠাক মতো মানে ভালো কোয়ালিটির আপনি জিনিসপত্র দিচ্ছেন। টিওপি স্যাম্পল মানে কি? টিওপি স্যাম্পল মানে আপনি যখন বাল্ক প্রোডাকশন করতেছেন তখন বায়ার চাইবে আসলে তার বাল্কের প্রোডাকশন গুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সে দেখার জন্য বাল্ক প্রোডাকশন থেকে সে কিছু সাইজ দিয়ে দিবে এবং কোয়ান্টিটি বলে দিবে যে তুমি আমাদের প্রত্যেক সাইজ থেকে বা যে কোনো সাইজ থেকে তুমি আমাকে এই স্যাম্পল গুলো একটু পাঠাও। তখন ওটাকে টিওপি স্যাম্পল বলে। আসলে বায়ার একটু নিশ্চিত হতে চাচ্ছে যে তার কোয়ালিটিটা মেনটেন করছে কিনা, তার শিপমেন্ট স্যাম্পলটাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্যাম্পল। মানে এই স্যাম্পলটা আসলে কি বলা যাবে, মানে বায়ার মানে ফাইনাল স্যাম্পল এটাকে বলা যায় আর কি। হ্যাঁ, মনে করেন যে আপনার প্রোডাকশন প্রায় শেষ পর্যায়ে বা শেষ, তখন বায়ার বলবে যে তুমি আমার জন্য শিপমেন্ট স্যাম্পলটা পাঠাও। অর্থাৎ বায়ার এখানে নিশ্চিত হতে চাচ্ছে যে শিপমেন্টের আগে যেই মানে সে মানে শিপমেন্টের আগে সে ফাইনাল একটা চেক দিতে চাচ্ছে যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার প্রোডাকশনটা হচ্ছে। সে এই শিপমেন্ট স্যাম্পলটা দেখলেই সে বুঝতে পারবে যে তার কোয়ালিটিটা কেমন হচ্ছে। তাহলে এই যে আমি বললাম যে আমরা পিউশিট পাওয়ার পর বা এলসি পাওয়ার পর আমাদের তিনটা কাজের ভিতরে আমাদের স্যাম্পল ডেভেলপমেন্ট একটা কাজ, তারপরে হচ্ছে যে আপনার ফ্যাব্রিক ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু এমন না যে আপনি মানে স্যাম্পল ডেভেলপমেন্ট মানে কি আজকে সারাদিন স্যাম্পল ডেভেলপমেন্ট করবেন সেটা না। মনে করেন আপনি আপনার 8 ঘন্টার ভিতরে মনে করেন 2 ঘন্টা স্যাম্পল ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজ করলেন, 2 ঘন্টা ফ্যাব্রিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলেন, 2 ঘন্টা মনে করেন যে আপনি অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলেন। হ্যাঁ, সারাদিন একটা ব্যাপার নিয়ে আপনি পড়ে থাকলে হবে না। এইবার আসেন স্যাম্পল ডেভেলপমেন্ট নিয়ে তো কাজ করলাম, এবার আসেন যে ফ্যাব্রিক নিয়ে আমাকে কাজ করতে হবে। মানে যখনই পিউশিপ পাওয়ার পর মানে ফার্স্ট যে কাজটা আপনাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের বুকিং আপনাকে দিয়ে দিতে হবে। এখানে একদিনও দেরি করা যাবে না। হ্যাঁ, তাহলে ফ্যাব্রিক বুকিং দিতে হলে ফ্যাব্রিকের পরিমাণটা আপনাকে নির্ণয় করতে হবে যে একটা ফ্যাব্রিকে মনে করেন একটা গার্মেন্টসে যদি আমি একটু হিসাব করার জন্য জাস্ট বলতেছি, মনে করেন যে আপনার একটা প্যান্টের জন্য 2 গজ লাগে, তাহলে 20,000 পিসের জন্য কত গজ লাগবে? 40,000 গজ, ঠিক না? এই ফ্যাব্রিকের কনজাম্পশনটা আপনি থেকে নেবেন। এই ফ্যাব্রিকের কনজাম্পশনটা আপনাকে স্যাম্পল দিয়ে দিবে। স্যাম্পল থেকে ফ্যাব্রিকের কনজাম্পশনটা নিয়ে আপনাকে বুকিং দিতে হবে, ঠিক আছে? বুকিং দেওয়ার পরে বুকিংটা যখন চাইনিজ সাপ্লায়ার বা বাংলাদেশি সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেবেন, ওরা তখন আপনাকে একটা পিআই বা প্রোফর্মা ইনভয়েস পাঠাবে, ঠিক আছে? এই পিআইটা মানে হচ্ছে কি এলসি খোলার একটা পূর্ব শর্ত। এই পিআই এর উপর বেস করে আপনি একটা ব্যাক টু ব্যাক আপনার মাস্টার এলসির এগেইনস্টে একটা ব্যাক টু ব্যাক এলসি কাকে খুলে দিতে হবে? ফ্যাব্রিক সাপ্লায়ারকে খুলে দিতে হবে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে এই কাজটা আপনাকে এলসি খোলাখুলির ব্যাপার বা ব্যাক টু ব্যাক এলসির ব্যাপার এগুলো কিন্তু সব কমার্শিয়াল ডিপার্টমেন্ট করবে। আপনি খালি তাকে ইনস্ট্রাকশন দিবেন, আপনি তাকে বলে দিবেন যে যেমন আপনাকে সাপ্লায়ার পিআই পাঠাবে, আপনি এই পিআইটা কমার্শিয়াল পিপলকে দিবেন, বলবেন যে ওই কোম্পানিকে তুমি একটা ব্যাক টু ব্যাক এলসি খুলে দাও। এটাই আপনার দায়িত্ব, এটাই, ঠিক আছে? এখন ফ্যাব্রিক বুকিং আপনি দিলেন, ফ্যাব্রিক বুকিং দেওয়ার পরে আপনাকে কোথায়? ফ্যাব্রিকের বাল্ক প্রোডাকশনে যেতে হবে, ঠিক না? কিন্তু আপনি কিন্তু এক লাফেই বাল্ক প্রোডাকশনে যেতে পারবেন না। আপনাকে ফ্যাব্রিকটাকে ডেভেলপ করতে হবে। দেখেন, ডেভেলপ মানে কি? ফ্যাব্রিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ফ্যাব্রিকের কালারের অ্যাপ্রুভাল, কোয়ালিটির অ্যাপ্রুভাল, ঠিক আছে? ফ্যাব্রিকের কালারের অ্যাপ্রুভাল আমরা ল্যাব ডিপের মাধ্যমে করি আর কি। হ্যাঁ, তাহলে ল্যাব ডিপ নিয়ে আপাতত এটাই বুঝেন, এটা নিয়ে ডিটেলস এখানে আলাপ করলে অনেক সময় যাবে। মানে কালারের অ্যাপ্রুভাল, ফ্যাব্রিক এমাউন্টেড বাইরে আপনার কাছে 2 কালারের ফ্যাব্রিক চাচ্ছে। এখন 2 কালারের হাজার হাজার শেড আছে। হ্যাঁ, তো বাইরের একটা মনোনীত শেড নিশ্চয়ই আছে, আপনার ওই মনোনীত শেডটা আপনার পাঠাতে হবে।
কার কাছ থেকে পাঠাবেন? আপনি ফ্যাব্রিক সাপ্লায়ারকে বলবেন যে এটা হচ্ছে যে বায়ারের শেড, এই শেডটা আমি তোমাকে দিলাম, এই শেড অনুযায়ী তুমি আমাকে ল্যাপটিপ দাও, ঠিক আছে? তাহলে এই ল্যাপটিপটা বায়ার কাছে পাঠাবেন। বায়ার কি করবে? যদি দেখে যে তার কালার স্ট্যান্ডার্ডের সাথে ফ্যাব্রিক মিলের কালার স্ট্যান্ডার্ড মিলে যায়, তখন কি আপনার ল্যাপটিপ মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে কি আপনার ফ্যাব্রিকের কালার অ্যাপ্রুভ। এবার আপনাকে কোয়ালিটির অ্যাপ্রুভাল নিতে হবে। কোয়ালিটি মানে কি? সে আপনার কাছে যে ধরনের কম্পোজিশন, যে ধরনের ফ্যাব্রিকের কনস্ট্রাকশন চাচ্ছে, সেই অনুযায়ী ফ্যাব্রিক সাপ্লায়ারের কাছ থেকে আপনি 2-3 গজ ফ্যাব্রিক নিয়ে সেটা বায়ারের কাছে পাঠাবেন। বায়ার যদি বলে ওকে ঠিক আছে, এইবার আপনি সাপ্লায়ারকে বলবেন যে তুমি বাল্ক প্রোডাকশনে চলে যাও, ঠিক আছে? তো বাল্ক প্রোডাকশন যখন আপনার হয়ে যাবে, তারপর কিন্তু সরাসরি কিন্তু আপনি আপনার সাপ্লায়ার কিন্তু আপনাকে শিপমেন্ট করবে না, হ্যাঁ, আবার তাকে শিপমেন্ট করতে দিবেন না। তখন আপনি তাকে বলবেন যে তুমি যে বাল্ক প্রোডাকশন 40,000 গজ করছো, সেখান থেকে 2 গজ বা 3 গজ ল্যাবে পাঠাও। মানে বায়ারের একটা রিকোয়ারমেন্ট আছে, বায়ারের কিছু টেস্ট, ফ্যাব্রিক টেস্ট ক্রাইটেরিয়া আছে, তখন আপনাকে ল্যাবে পাঠাতে হবে না। ল্যাবের থেকে যখন রিপোর্ট আসবে যে আপনার ফ্যাব্রিকটা ওকে, তখনই আপনি এই ল্যাবের টেস্ট রিপোর্টটা ওকে হওয়ার টেস্ট রিপোর্টটা কাকে পাঠাবেন? আপনি পাঠাবেন যে সেটা বায়ারকে পাঠাবেন। তো বায়ার যদি বলে ঠিক আছে তাকে শিপমেন্ট করতে বলো, তখন চায়না থেকে সে বাংলাদেশে আপনাকে এই ফ্যাব্রিকটা শিপমেন্ট করবে। এটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমরা ফ্যাব্রিক ডেভেলপমেন্টটা বুঝে গেলাম। এইবার ফ্যাব্রিক ডেভেলপমেন্টের পরে, যেমন ফ্যাব্রিকের একটা বুকিং কিভাবে দেয়, জাস্ট এটা একটা শিট আর কি আপনাদের দেখাইলাম। এই যে এখানে ফ্যাব্রিকের কনস্ট্রাকশন, কম্পোজিশন, এই ডেসক্রিপশনে লিখতে হয়, স্টাইল নাম্বারটা লিখতে হয়, তারপরে কালারগুলো লিখতে হয়, কত কোয়ান্টিটি এটা লিখতে হয়, তারপর ফ্যাব্রিক পার ইয়ার্ডের প্রাইস লিখতে হয়, টোটাল লিখতে হয়। এটা হচ্ছে যে একটা সামারি আর কি, জাস্ট আপনাকে দেখাইলাম। এবার আসেন অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট। তাহলে একটা প্যান্টে সাধারণত কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো, বা আপনাদের সবাই তো ডেনিম প্যান্ট পরার অভিজ্ঞতা আছে, একটা ডেনিম প্যান্টে কি কি অ্যাক্সেসরিজ বা ট্রিমস থাকে? আমি আপাতত ট্রিম আর অ্যাক্সেসরিজ এর ভিতর কোনো পার্থক্য করছি না, যদিও এদের ভিতরে অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, ডেনিম প্যান্টে আপনার কি কি ট্রিম থাকে? যেমন বাটন থাকে, জিপার থাকে, ঠিক আছে? তারপরে প্যাচ বা স্টিকার, আমরা বলি স্টিকার থাকে, তারপরে কেয়ার লেভেল থাকে, সাইজ লেভেল থাকে, মেইন লেভেল থাকে, জিপার থাকে, ঠিক আছে? তারপর কি সুতা থাকে, হ্যাঁ, এগুলোই হইতেছে যে ট্রিমস। আর অ্যাক্সেসরিজ কি কি থাকে? অ্যাক্সেসরিজ বলতে যেমন হ্যাং ট্যাগ থাকে, প্রাইস ট্যাগ থাকে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেসরিজ। ট্রিমস আর অ্যাক্সেসরিজের পার্থক্যটা কি? ট্রিম হচ্ছে যে যেগুলো আপনার প্যান্টের সাথে নিবিড়ভাবে অ্যাটাচ থাকে, সেগুলোকে বলা হচ্ছে যে ট্রিম। যেমন বাটনটা কি? প্যান্টের সাথে নিবিড়ভাবে অ্যাটাচ থাকে, জিপার প্যান্টের সাথে থাকে, তাই এগুলোকে কি বলে? ট্রিমস। আর অ্যাক্সেসরিজ মানে কি? যেগুলো প্যান্টের সাথে মানে নিবিড়ভাবে থাকে না, পরে মনে করেন যে শোভা বৃদ্ধির জন্য বা যে কোনো প্রয়োজনে পরে অ্যাটাচ করা হয়, যেমন হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ। এগুলো প্রাইস ট্যাগ তো খালি শোভা বৃদ্ধির জন্য না, এখানে বিভিন্ন ইনফরমেশন থাকে প্রাইস সম্পর্কিত, সাইজ সম্পর্কিত, হ্যাঁ। তার মানে ওগুলোকে বলা হচ্ছে যে অ্যাক্সেসরিজ, যেগুলো নিবিড়ভাবে আটকানো থাকে না। ফ্যাব্রিকের যেভাবে ডেভেলপমেন্ট করলাম, আপনার এই ট্রিমসেরও ডেভেলপমেন্টটা অনেকটাই ওরকম, এখানে খানিকটা বেশি থাকে। যেমন ফ্যাব্রিকের ক্ষেত্রে ঠিক খালি কালার আর আপনার কিসের অ্যাপ্রুভাল লাগে? খালি কালারের অ্যাপ্রুভাল লাগে আর আপনার কোয়ালিটির অ্যাপ্রুভাল লাগে, ঠিক আছে? কিন্তু অ্যাক্সেসরিজের ক্ষেত্রে কালারের অ্যাপ্রুভাল লাগবে, কোয়ালিটির অ্যাপ্রুভাল লাগবে, তারপর এই বাটন সাইজটা যে কত বড়, কত মিলিমিটার, হ্যাঁ, এটার ব্যাস কত, ওই মানে বাটনের সাইজের অ্যাপ্রুভাল লাগবে, তারপর থিকনেসের অ্যাপ্রুভালের ব্যাপার আছে, হ্যাঁ, ইত্যাদি ব্যাপার স্যাপার কিন্তু এখানে আছে। তো যাই হোক, এখানেও আপনার বাল্ক প্রোডাকশন হয়ে গেলে পর মানে এই ট্রিম বা অ্যাক্সেসরিজ গুলো আপনাকে, ট্রিমের ক্ষেত্রে আমরা সাধারণত আগে ল্যাব টেস্ট করাই ফেলি আর কি, হ্যাঁ, পরেও ল্যাব টেস্ট দুটো ভাবেই করা যায় আর কি, আমরা সাধারণত আগেই ল্যাব টেস্ট করাই ফেলি। তাহলে আমরা ফ্যাব্রিকের বুকিং দিলাম, ড্রিমের বুকিং দিলাম, ড্রিমের বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিলাম। এইবার আমার কাজটা কি?
এইবার আসেন যে এইবার আমার কাজটা হবে যে স্টোরকে ফলো আপ করতে হবে। স্টোরকে কেন, স্টোর কি, গার্মেন্টস স্টোর সেকশনটা কি? এই যে আপনি ফ্যাব্রিকের বুকিং দিলেন, বিভিন্ন অ্যাক্সেসরিজের বুকিং দিলেন, এগুলো বিভিন্ন সাপ্লায়ার তো আপনার ফ্যাক্টরিতে পাঠাবেন, তো ফ্যাক্টরির কোন জায়গায় এগুলোকে স্টোর করবো বা জমা রাখবো? স্টোর ডিপার্টমেন্টে, ঠিক আছে? তাহলে স্টোরকে ফলো আপ করাটা খুবই জরুরি। আর যদি একটা মার্চেন্ডাইজার কোন মার্চেন্ডাইজারকে সবচেয়ে মানে কোয়ালিটি আছে মনে করা হয়, যার ফলো আপের মানে ভালো ফলো আপ করতে পারে, সে হচ্ছে সবচেয়ে ভালো মার্চেন্ডাইজার। হ্যাঁ, আপনি মনে করেন অনেক কিছু জানেন, অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার জানেন, আপনি বাইরের সাথে করসপন্ডিং ভালো করতে পারেন, প্রাইসিং ভালো করতে পারেন, কিন্তু ফলো আপ করতে পারেন না, তাহলে আপনার ক্যারিয়ারটা কিন্তু মানে একেবারে যাচ্ছে তাই। কারণ আপনি যত যাই করেন না কেন, দিনের শেষে যদি আপনি ফলো আপ না করতে পারেন, মানে আপনার দ্বারা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি একটু বুঝাই, এই চার্টের দিকে তাকালে বুঝতে পারবেন। মনে করেন আপনার কোনো একটা অর্ডার স্টাইলের নাম হচ্ছে SP-T03, ওখানে আপনার টুইল ফ্যাব্রিক আছে, আপনি বুকিং দিয়েছিলেন 20,000 গজ। ইনহাউস মানে কি, ইনহাউস মানে স্টোরে আসছে 18,000 গজ। হ্যাঁ, তা আমরা এই জাতীয় ছোট ছোট ভুলগুলো মার্চেন্ডাইজারদের জন্য মানে হয়। ওরা মার্চেন্ডাইজার চেক করে দেখলো, ও আচ্ছা ঠিক আছে, 18 গজ তো চলে আসছে, মাত্র 2,000 গজ কি ব্যালেন্স আছে, ওকে সাপ্লায়ার এটা আমাকে দিয়ে দিবেন। বা আপনি সাপ্লায়ারকে বলেন যে ভাই 2,000 দাও নেই, তো সাপ্লায়ার বললো যে বস আমি 2-3 দিনের ভিতরে দিয়ে দিচ্ছি, তো আপনিও নিশ্চিন্ত। এখন দেখা যাবে যে আপনার ফলো আপটা বা আপনার মাইন্ড থেকে এটা ছুটে গেল, 3 দিনের দিন দেখা যাবে যে আপনার হয়তো সাপ্লায়ারও ভুলে গেল। আসলে সাপ্লায়ার দিয়ে দিলে তো ও টাকা পাবে, কিন্তু সাপ্লায়াররাও অনেক সময় ভুলে যায়, এটা একেবারে প্রমাণিত। সাপ্লায়ারও ভুলে গেল, আপনিও ভুলে গেলেন, 20-25 দিন পর দেখা গেল যে আপনার প্রোডাকশনে 18,000 গজ ব্যবহৃত হয়ে গেছে, 2,000 গজের জন্য প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তখন যে পরিমাণ লসে আপনি পড়বেন, তখন তো আপনি হয়তো দেখা গেছে যে ওই সাপ্লায়ার 2,000 গজ সে বানাই নাই, সে যদি দিন রাত এক করেও আপনাকে করে, সে 4-5-6-7 দিনের আগে, এটা যদি বাংলাদেশ হয় তাহলে ধরে নেন যে 5-6 দিনের ভিতরে হয়তো কোনো ক্রমে আপনি পাইয়ে গেলেন। হ্যাঁ, আর যদি চায়না হয়, হ্যাঁ, চায়না হলো ইরেসপন্সিবল না, সাধারণত বাংলাদেশে এগুলো বেশি হয়। তাহলে আপনি কি 5-6 দিন যদি আপনার প্রোডাকশন বন্ধ থাকে, ওই আপনার মনে করেন ডেইলি 50,000 টাকা লস, তাহলে 6 দিনে কত, 3 লাখ টাকা। তাহলে আপনার বেতন থেকে কাটবে না দূর থেকে কাটবে, আর সেটা তো বড় কথা না। এই আপনি যে টাইম প্রেসারে পড়বেন, বায়ার তো আপনাকে একটা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম দিচ্ছে, ওই ফ্রেমের ভিতরে আপনাকে কি শিপমেন্ট করতে হবে। তাহলে টাইম প্রেসারেও পড়ে যাবেন অনেক ধরনের। তারপর সুতা মনে করেন 800 কোণ আপনি বুকিং দিলেন, 750 কোণ আসছে, এই যে 50 পিস, এটা কিন্তু আপনি রেকর্ডে রাখলেন, কিন্তু তাকে র্যান্ডম ফলো আপ করতে হবে। আজকে ফোন দেন, কালকে ফোন দেন, প্রতিদিন প্রয়োজনে ফোন দেন যে আমার 50 কোণ ব্যালেন্স আছে, তুমি 2 দিনের ভিতরে সেটা দিয়ে দাও। কাজে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই স্টোর ফলো আপটা একটা মার্চেন্ডাইজারের খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এইবার আসেন যে প্রোডাকশন প্ল্যানিং, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিংটা। প্রোডাকশন প্ল্যানিংটা করবে কে? প্রোডাকশন প্ল্যানিং করার জন্য আপনার বড় বড় গ্রুপগুলোতে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে, বা প্রোডাকশন প্ল্যানিং এর জন্য মানে প্ল্যানিং ডিরেক্টরও আছে। হ্যাঁ, মার্চেন্ডাইজারের তাহলে কাজ কি? মার্চেন্ডাইজারের কাজ হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা। কেননা প্ল্যানিং ডিপার্টমেন্টের কোনো ক্ষমতা নাই মার্চেন্ডাইজারের ইনফরমেশন ছাড়া সে প্ল্যান তৈরি করবে। প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে যে আপনি কত তারিখ বাল্ক প্রোডাকশন আরম্ভ করবেন, কত তারিখে আপনার বাল্ক প্রোডাকশন শেষ হবে, কত তারিখে আপনার ফিনিশিং শেষ হবে, কত তারিখে আপনি ফাইনাল ইন্সপেকশন দিবেন, পুরোটা প্ল্যান করে প্ল্যানিং ডিপার্টমেন্ট। আর প্ল্যানিং ডিপার্টমেন্টকে মূলত মার্চেন্ডাইজাররা কি তথ্য দিয়ে হেল্প করে? মনে করেন স্টাইল নাম্বার দিয়ে হেল্প করবে, ওই স্টাইলের এগেনস্টে কত হাজার পিস আছে, শিপমেন্ট ডেট কত তারিখ, তারপর ফ্যাব্রিক কত তারিখ ইনহাউস হবে, অ্যাক্সেসরিজ কত তারিখ ইনহাউস হবে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস প্ল্যানিং ডিপার্টমেন্টকে দিবে যে ফ্যাব্রিক কত তারিখ স্টোরে আসবে, অ্যাক্সেসরিজ কত তারিখ আসবে। এইগুলোর উপরে ভিত্তি করে প্ল্যানিং ডিপার্টমেন্ট পুরো প্ল্যানটা করবে।
মনে করেন আপনার যদি ফ্যাব্রিক বা অ্যাক্সেসরিজ আসতে দেরি হয় তাহলে প্ল্যানিং ডিপার্টমেন্ট কি, মনে করেন আপনার শিপমেন্ট ডেট ছিল মনে করেন 25 জুলাই, কিন্তু আপনার ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ আসার দেরিতে আসার কারণে আপনার 30শে জুলাই আপনি শিপমেন্ট করতে পারবেন। এই যে আপনি 4 দিন পিছিয়ে গেলেন, এটা কি বায়ার মানবে? হ্যাঁ মানবে, মানবে না কেন? বেশিরভাগ ক্ষেত্রে মানে, আবার অনেক সময় অনেক বায়ার একদিনও মানে না। তাহলে আপনাকে তখন কি করতে হবে? এই যে 4 দিন আপনি লেট করছেন, বায়ারের কাছ থেকে টাইম এক্সটেনশন নিতে হবে। আবার টাইম এক্সটেনশন নিলে এলসিতেও কি ওটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে হবে, কেননা আপনার এলসিতে আছে আপনি 25 জুলাই শিপমেন্ট করবেন, কাজে 29 জুলাই হলে আপনার এলসিটাকে কারেকশন করতে হবে ব্যাংকের মাধ্যমে আর কি, ঠিক আছে? কাজে প্ল্যানিং এর জন্য আপনাকে কত তারিখ আপনার ফ্যাব্রিক আসবে, কত তারিখ অ্যাক্সেসরিজ আসবে, প্ল্যানিং ডিপার্টমেন্টকে আপনার বলতে হবে। তাহলে আমার প্রোডাকশন প্ল্যানিংটা হয়ে গেল। আচ্ছা ধরেন আমি এই দেখেন এইখানে আমার শিপমেন্ট ডেট 15 জুলাই, ঠিক আছে, আর আমি ইনপুট দিব মনে করেন 20 জুন। 20 জুনে আমি ইনপুট দিব, জুলাইয়ে আমার শিপমেন্ট, আর 20 জুনে আমি প্রোডাকশন আরম্ভ করব। কিন্তু এই যে আমি বললাম যে 20 জুন প্রোডাকশন আরম্ভ করব, কিন্তু বায়ারের পারমিশন ছাড়া আমি কিন্তু 20শে জুন এই প্রোডাকশনটা আরম্ভ করতে পারবো না। তার মানে কি এই 20 জুনের অন্তত কম করে 2-1 দিন আগে, নট 20 জুন, 2-1 দিন আগে আপনাকে একটা পিপি মিটিং বা প্রি প্রোডাকশন মিটিং করতে হবে। কার সাথে করতে হবে? বায়ারের প্রতিনিধির সাথে। বেশিরভাগ ক্ষেত্রে বায়ারের আপনার প্রতিনিধি বাংলাদেশে থাকে, কাজে বায়ারের প্রতিনিধির সাথে বসে আপনি মার্চেন্ডাইজার থাকবেন, বায়ারের প্রতিনিধি থাকবে, তারপর ফ্যাক্টরির জিএম থাকলে জিএম থাকবে, প্রোডাকশন ম্যানেজার থাকবে, তারপরে কিউসি ম্যানেজার থাকবে, তারপর সুইং সুপারভাইজার থাকবে, হ্যাঁ, তারপর লাইন ইনচার্জ থাকবে, কাটিং ম্যানেজার থাকবে, হ্যাঁ, সবাইকে নিয়ে একটা প্রি প্রোডাকশন মিটিং করতে হবে। ইন কেস আবার অনেক বায়ারের বাংলাদেশে হয়তো তার কোনো লিয়াজো অফিসই নেই, হ্যাঁ, তার কোনো প্রতিনিধি নাই, তাহলেও প্রি প্রোডাকশন মিটিং করতে হবে। কাকে নিয়ে করতে হবে? আপনি মার্চেন্ডাইজার থাকবেন, সেই সাথে আপনার ফ্যাক্টরির জিএম থাকবে, প্রোডাকশন ম্যানেজার থাকবে, কাটিং ম্যানেজার ইত্যাদি, আগে যাদের বলেছি আর কি, হ্যাঁ। তাহলে এই যে পিপি মিটিং, এই পিপি মিটিংয়ে কি কি ডকুমেন্টগুলো দেখাইতে হবে? হ্যাঁ, পিউশিট অবশ্যই দেখাইতে হবে, তারপরে লাস্ট আপডেটেড টেক ফাইল থাকতে হবে, তারপর ফিট স্যাম্পলের কমেন্টস, সাইটসের স্যাম্পলের, যদি সাইটসের স্যাম্পল আগেই বায়ারের কাছে পাঠাই সেটার কমেন্টস থাকতে হবে, পিপি কমেন্টস থাকতে হবে, পিপি স্যাম্পল মাস্ট পিপি স্যাম্পলও থাকতে হবে, ঠিক আছে? তারপরে আপনার বিভিন্ন যে আপনার যে ট্রিম বা অ্যাক্সেসরিজ ছিলেন ওগুলো বায়ারের কাছ থেকে নিশ্চয়ই আপনি অ্যাপ্রুভাল নিয়েছিলেন, সেগুলো অ্যাপ্রুভাল কমেন্টসগুলো বাই মেইলে যেই অ্যাপ্রুভাল কমেন্টস পেয়েছেন সেই মেইলগুলো দেখাতে হবে। তারপরে ফ্যাব্রিকের ল্যাবডিপের অ্যাপ্রুভাল, তারপরে কোয়ালিটি অ্যাপ্রুভাল দেখাতে হবে, তারপরে যত ধরনের ফ্যাব্রিক বলেন, অ্যাক্সেসরিজ বলেন, ট্রিমস বলেন, এগুলোর টেস্টে আপনি পাঠিয়েছেন, টেস্টে পাস হয়েছে, সেই পাস রিপোর্টগুলো দেখাতে হবে, তারপর ডাটা শিট দেখাতে হবে, ঠিক আছে? এইবার আসেন যে প্রোডাকশন ফলো, তার মানে আমার পিপি মিটিং যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা পাস হয়ে যায়, বাইরের প্রতিনিধি যদি বলে ঠিক আছে তোমরা প্রোডাকশন 20 জুন থেকে আরম্ভ করো, ঠিক আছে, তখন না গিয়ে আপনাকে প্রোডাকশনটা ফলো আপ করতে হবে। এটা খুব জরুরি একটা মার্চেন্ডাইজারের জন্য। সেও আসলে প্রোডাকশন ফলো আপ মার্চেন্ডাইজার কেন না করলেই তো পারে, কেননা টাকা দিয়ে জিএম রেখেছে, টাকা দিয়ে পিএম রেখেছে, টাকা দিয়ে কোয়ালিটি ম্যানেজার রেখেছে, কাটিং ম্যানেজার রেখেছে, এত মহান হতে থাকতে এখন মার্চেন্ডাইজারকে কেন প্রোডাকশন ফলো আপ করতে হবে? এই কারণে করতে হবে, আপনি যদি প্রোডাকশনটা ফলো আপ না করেন তাহলে ওরা ওদের মতো করে মানে কাজ আরম্ভ করবে, দেখা যাবে যে ওরা ওদের মতো করে কাজ করতেছে, হয়তো দেখা যাচ্ছে যে প্রোডাকশন কোনোদিন বেশি হচ্ছে, কোনোদিন কম হচ্ছে। আচ্ছা কম হোক বেশি হোক সেটা বড় কথা না, আপনার ডেডলাইনটা হয়তো আপনার মনে করেন যে আপনার 24 জুলাই ছিল যে আপনার শিপমেন্ট টাইম, হয়তো দেখা যাবে যে 24 জুলাই গিয়ে আপনার 20,000 পিসের ভিতরে 18,000 পিসই হয়তো হয়েছে, 2,000 পিস কি স্টিল কি এখনো তারা সুইং কমপ্লিট করতে পারে নাই। কাজে আপনাকে তাদেরকে চাপে রাখতে হবে,
আপনার প্রতিদিন একটা হিসাব করতে হবে, প্রতিদিন একটা টার্গেটে অনুযায়ী আপনার আপনার মনে করেন টার্গেট ছিল যে প্রতিদিন 700 পিস আউটপুট আসতেছে, মানে আসবে এটা আপনি মানে কল্পনা করেছিলেন, কিন্তু দেখা গেল যে বাস্তবে আপনার ডেইলি আউটপুট আসছে কত 600 পিস। তো তখন আপনি কি করবেন? এই কারণে প্রোডাকশন ফলো আপটা দরকার। তখন আপনার প্রয়োজনে ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে বসতে হবে, যে বসে বলতে স্যার তো আমার তো প্রোডাকশন 600 জায়গায় 700 এক্সপেক্টেড ছিল, কিন্তু 600 আসতেছে, এখন কি করব? এখন তো এটা আমাদের বাইরে গিয়ে সাব কন্ট্রাক্ট করাতে হবে, বা তখন তো সাব কন্ট্রাক্ট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন প্রয়োজন হলে আমরা কি সাব কন্ট্রাক্ট করতে হবে আর কি। আচ্ছা, আমাদের যদি কোনো ক্রমে যদি লাইনটা কেটে যায়, গ্রুপে আমি দিয়ে রাখবো একটু, গ্রুপে আমি ওটার কি বলে আবার নিউ লিংক দিব, একটু ওটা একটু মাথায় রাখবেন আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রোডাকশন ফলো আপটা যে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা বুঝে গেলেন। তাহলে আপনি কি খালি প্রোডাকশনের হিসাব নিকাশই দেখবেন? না, সেটা না, আপনাকে কোয়ালিটি সম্পর্কেও কি একটু জানতে হবে, একটু বা মোটামুটি হলেও জানতে হবে যে আপনার গুডসটার মানে কোয়ালিটিটা ঠিক মতো আছে কিনা, সেটা আপনাকে আসলে কোয়ালিটি দেখার জন্য কোয়ালিটি জিএম থাকতে পারে, কোয়ালিটি ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে, কোয়ালিটি ইনচার্জ থাকবে, অনেক মানুষ আছে, কোয়ালিটি সুপারভাইজার আছে, তারপরেও এটা মনে করেন যে এটা আপনার গার্মেন্টস, আপনার প্রোডাক্ট, ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি এখন আসলে ফ্যাক্টরির তো একজন মালিক আছে, ওর কথা ভুলে যান, মনে করেন যে এই অর্ডারটার মালিক আপনাকে দেখতে হবে যে আপনার কোয়ালিটিটা ঠিক আছে কিনা। এখন বলতে হবে যে আপনি তো কোয়ালিটি সম্পর্কে এক্সপার্ট না, আপনার এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনার চোখের দেখাতে যদি মনে হয় যে এই জিনিসটা ঠিক, ওইটা আপনার স্বল্প জ্ঞানেই আপনাকে দেখেন যে মানে একটা ব্যাপার আছে না, আই কেচি আই লুক, মানে হ্যাঁ আপনার ডিজাইনে মানে কোনো ত্রুটি পড়ে কিনা, এগুলো তো অবশ্যই বায়ারে, এখানে কিন্তু এই যে কোয়ালিটির চেকটা বায়ারের প্রতিনিধিও এখানে থাকে, এই কোয়ালিটির চেক দেওয়ার জন্য অনেক প্রতিনিধি থাকে, আপনিও মাঝে সাঝে ধরেন আপনি আপনার অফিস, অনেক সময় অফিস থাকে এক জায়গায়, ফ্যাক্টরি থাকে আরেক জায়গায়, তো আপনার যদি অফিসে আরেক জায়গায় যায়, সপ্তাহে আপনি 2 দিন একটু ফ্যাক্টরিতে 1 ঘন্টার জন্য আসেন, এসে একটু ওভারঅল একটু দেখেন গেট আপটা ঠিক আছে কিনা, ঠিক আছে, মেজারমেন্ট গুলো ঠিক হচ্ছে কিনা। আপনি মেজারমেন্ট তো আর আপনার করার দরকার নেই, মেজারমেন্ট রিপোর্ট কিউসি থেকে নিবেন, ওই আপনাকে করে দিবে, তো আপনি দেখেন যে লেংথে ঠিক আছে কিনা, একটু উইথে ঠিক আছে কিনা, আপনাকে এগুলো দেখার দরকার নেই, আপনি একটু চোখের হালকা একটু চোখের চোখ বুলান যে মোটামুটি ঠিক আছে কিনা, এগুলো দেখার জন্য অনেক বড় বড় মানুষ আছে, ঠিক আছে। এখন তাহলে এই যে আমাদের প্রোডাকশন স্টেজটা আমি একটু ব্যাখ্যা করি, কাটিং থেকে শুরু হয়। হ্যাঁ, কাটিং ডিপার্টমেন্টে কি প্রথমে ফ্যাব্রিকের রোলগুলো খুলে তারপর কাটে, ঠিক আছে, তারপর আপনার সুইং করেন, সুইং করার পরে যদি ওয়াশ গার্মেন্টসে যদি ওয়াশ থাকে ওয়াশিং ফ্যাক্টরিতে যায়, ওয়াশিং ফ্যাক্টরি থেকে এসে ফিনিশিং ডিপার্টমেন্টে যায়। ফিনিশিং ডিপার্টমেন্ট মানে কি? ফিনিশিং ডিপার্টমেন্ট আসলে যখন সুইং করা হয় সেখানে কিন্তু অনেক সুতা থাকে, অনেক ডার্টি মার্ক থাকে, অনেক কিছু থাকে। ফিনিশিং ডিপার্টমেন্টে সুন্দর করে গার্মেন্টসটাকে সুতাগুলোকে কেটে ফেলে, ডার্টি মার্ক থাকলে ডার্টি মার্কগুলোকে তুলে ফেলে, তারপর আয়রন সুন্দর করে আয়রন করে, পলি করে, হ্যাংটেক দেয়, প্রাইস ট্যাগ দেয়, মানে মানে লুকিংটা সুন্দর করে ফেলে, তারপরে প্যাকিং। তারপর কি করবে, ওই আপনার ওই গার্মেন্টসটাকে একটা পলি প্যাকে ভরবে, তারপর ওটাকে কার্টুনে ভরবে, ওইটাকে আমরা প্যাকিং বলছি আর কি, ঠিক আছে। এইবার আচ্ছা, এই যে আমরা এইটা মানে এই যে আমাদের প্রোডাকশন স্টেজটা বললাম, আচ্ছা এইবার আসেন একটু ইন্সপেকশন নিয়ে একটু কথা বলি, এটা একটু বোঝা দরকার আছে যে ইন্সপেকশনটা কি। ইনলাইন ইন্সপেকশন, যখন মার্চেন্ডাইজার হবেন তখন এই কথাটা প্রায়শ শুনবেন যে ইনলাইন ইন্সপেকশন। মনে করেন আপনার গার্মেন্টস 20,000 পিস, 20,000 পিসের 15% কত হয়, ধরেন আমি ক্যালকুলেটর নাই, ধরেন 2,000 পিস। আপনার যখন 2,000 পিস হয়ে গেছে তখন আপনার বাইরের প্রতিনিধি কি করবে, ওগুলো একটু সে চেক দিবে যে আসলে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই প্রোডাকশন গুলো হচ্ছে কিনা। যদি বায়ারের যদি বাংলাদেশি প্রতিনিধি না থাকে, তাহলে আপনার ফ্যাক্টরির কোয়ালিটি ম্যানেজার এই ইন্সপেকশনটা করবে, সে একটা রিপোর্ট দিবে, ঠিক আছে। আসলে বাইরের প্রতিনিধি না থাকলে বাংলাদেশে সে কোনোদিনও খারাপ মানে রিপোর্ট দেয় না আর কি, এটা হাস্যকর ব্যাপার আর কি। হ্যাঁ, বায়ারের প্রতিনিধি থাকলে সে ভালো হইলেও বায়ারকে জানাবে, খারাপ হইলেও বায়ারকে জানাবে আর কি। হ্যাঁ,
তারপরে এটাকে তার মানে ইনলাইন ইন্সপেকশন কি মনে করেন আপনার 15-20% যখন হয়ে গেছে বায়ার তখন দেখতে চাইবে যে তার কোয়ালিটিটা কেমন হচ্ছে, বায়ার কাছে একটা রিপোর্ট পাঠাবো। প্রি ফাইনাল ইন্সপেকশন মনে করেন আপনার 20,000 পিসের ভিতরে মনে করেন 19,000 পিস বা 18,000 পিস হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম পুরোটা হয়ে গেলে তো ফাইনাল ইন্সপেকশন। তার মানে কি ফাইনাল ইন্সপেকশনের আগে সে আরেকটা ইন্সপেকশন করে, সেটাকে বলে প্রি ফাইনাল ইন্সপেকশন। মানে তখন সে একটু দেখে নেয় যে ফাইনাল ইন্সপেকশন বায়ারকে অফার করার আগে সে প্রি ফাইনাল আবার একটা ইনলাইনের মতো আরেকটা আবার ইন্সপেকশন করে। ইনলাইনে যদি কোনো ভুল ত্রুটি যেগুলো চোখে পড়ছিল সেগুলো প্রি ফাইনালে মানে কি কারেক্ট করা হয়েছে কিনা, হ্যাঁ সেগুলো একটু দেখেন। তাহলে প্রি ফাইনালটা যখন পাস করে ফেলবে তখনই মনে করেন আপনার 20,000-এর ভিতর 20,000 পিস কমপ্লিট একেবারে প্যাকিং হয়ে গেছে, তখন বায়ারকে আপনার একটা মেইল দিতে হবে যে আমার গার্মেন্টস কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি তোমার কোনো প্রতিনিধিকে পাঠাও ফাইনাল ইন্সপেকশন বা ফাইনালি চেক করার জন্য। তখন বায়ার তার প্রতিনিধিকে পাঠাবে। আর যদি বায়ারের কোনো প্রতিনিধি বাংলাদেশে না থাকে, আপনাকে সেলফ ইন্সপেকশন করতে বল, মানে আপনাকে বিশ্বাস করে তখন আপনার কোয়ালিটি ম্যানেজার ফাইনাল ইন্সপেকশনটা করবে। ফাইনাল ইন্সপেকশনে যদি পাস করে তখন এই ফাইনাল পাস রিপোর্টটা পাস করলেও আপনাকে বায়ারকে রিপোর্ট পাঠাইতে হবে, ফেল করলেও রিপোর্টটা পাঠাইতে হবে। হ্যাঁ, এখন বায়ার যদি পাস করলে তো বায়ার বলবে যে এবার তুমি এটাকে ফরওয়ার্ডারের কাছে মানে এই গুডসটা হ্যান্ড ওভার করো। ফরওয়ার্ডার মানে কি ওই জাহাজে করে যে আপনি পাঠাবেন এজেন্টের কাছে পাঠাবেন আর কি, হ্যাঁ এই গুডস। আর যদি ফেল করে তাহলে তো আবার বায়ার বলে রি-ইন্সপেকশন করো আবার, এটাই হবে আর কি। ওটা দুঃখজনক আর কি, ফাইনাল ইন্সপেকশন ফেল হওয়াটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার। তাহলে এখন এইটা হচ্ছে যে আমাদের একেবারে মানে খুব সংক্ষেপে যদি বলি এটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং প্রসিডিউর। এবার এখন একটু আপনাদের কোর্স সম্পর্কে আপনাদের একটু কি কি পড়াবো একটু, মানে এইখানে কি কি থাকবে আর কি আমাদের এই কোর্সে একটা স্ন্যাপশট দিচ্ছে। তার মানে কি এখানে কিন্তু আরো অনেক কিছুই থাকবে, মানে এগুলো যেমন বায়ার কমিউনিকেশন, বায়ারের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব ইমেইলের মাধ্যমে সে সম্পর্কে আমরা জানবো। টেকনিক্যাল ফাইল কিভাবে অ্যানালাইসিস করে সেটা জানবো। কনজাম্পশন মানে কি ফ্যাব্রিকের পরিমাণ নির্ণয় করা। ফ্যাব্রিক দুই ধরনের ফ্যাব্রিক নিয়ে আমরা কাজ করব, নিট এবং ওভেন। নিট আর ওভেন ফ্যাব্রিকের কনজাম্পশন কিভাবে বের করা হয় সেটা আমরা জানবো। কস্টিং আর প্রাইস নেগোসিয়েশন কিভাবে করা হয় সেটা জানবো। মাস্টার এলসি সম্পর্কে জানবো, ব্যাক টু ব্যাক এলসি সম্পর্কে জানবো। ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ এর বুকিং কিভাবে দেয় সে সম্পর্কে জানবো। ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট সোর্সিং কিভাবে করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। টাইম এন্ড অ্যাকশন সম্পর্কে জানবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর অর্ডার কিভাবে ফলো আপ করতে হয় জানবো। প্রোডাকশন শিপমেন্ট ফলো আপ কিভাবে করে সেটা সম্পর্কে আমরা জানবো। স্যাম্পল ডেভেলপমেন্ট কিভাবে করে সেটা সম্পর্কে জানবো। আর এগুলো ছাড়াও আরো অনেক ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা জানবো। বাট সংক্ষেপে এই মেইন এই জিনিসগুলো আমাদের সিলেবাসে তো থাকবে, মানে পুরো টোটাল মার্চেন্ডাইজিং এর প্র্যাকটিক্যাল মার্চেন্ডাইজিং এর জন্য যা যা দরকার সবকিছুই আমাদের এই কোর্সে থাকবে। এখন বলা যায় যে মার্কেটে তো অনেকেই আপনার কোর্স করাচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের এই কোর্সটা কেন? আমাদের এই কোর্সটা এই কারণেই কেন, এই কোর্সটা কে করাচ্ছে? এই কোর্সটা আমি করাবো। তাহলে আমার পরিচয়টা তো আমি আগেই দিয়েছি, আমি হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম মার্চেন্ডাইজিং এর। তারপরে কাজে আমার পুরো এ টু জেড আমার মার্চেন্ডাইজিং সম্পর্কে আইডিয়া আছে। তারপরে আমি নিটও করেছি, ওভেনও করেছি, তাহলে আপনার দুইটা সেক্টরে আপনার জানা হইল। তারপরের ব্যাপার এটা আমি জানি না অন্যান্যরা সেটা করায় কিনা, সেটা হচ্ছে যে আমি এ টু জেড মানে একটা অর্ডার কনফার্ম হওয়া থেকে শেষ পর্যন্ত পুরো প্রসিডিউরটা আপনি জানতে পারবেন। তার মানে কি মার্চেন্ডাইজিংও শিখতেছেন, মানে একটা ভার্চুয়ালি এটাও আপনারা জেনে নিচ্ছেন যে কিভাবে প্রথম থেকে বাইরের সাথে করেসপন্ডিং করে, কস্টিং করে, প্রাইস নেগোসিয়েশন করে, বুকিং দিয়ে মানে শিপমেন্ট পর্যন্ত যা যা দরকার সবগুলোই আপনাদের সাথে করা হবে। এর চেয়ে আর মানে গুড অপরচুনিটি কোথাও পাবেন না আশা করতেছি কি এখন।
আর আমরা অযথা কোর্সটাকে চুইংগামের মতো আমরা টানি নেই। অনেক জায়গায় দেখবেন যে 1 বছর টানতেছে, 6 মাস টানতেছে। আমি আসলে জানি না যে মানে এই 6 মাস টানার কি যুক্তি, 1 বছর টানার কি যুক্তি। 6 মাস 1 বছর পর আপনাদের যেই রেকর্ডেড ক্লাসগুলো আপনাদের দিবেন, ওগুলো কিন্তু আপনার আর ফার্দার আপনার নিজেরই আর দেখতে ইচ্ছে করবে না। মানে এই লম্বা যে প্রসিডিউর গুলো, তাহলে আমরা ফুল আমরা মার্চেন্ডাইজিংটাই এখান থেকে শিখতে পারবো।